আজকে ক্লাসে আমরা আলোচনা করব মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স এবং মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে। তাহলে আমাদের ব্রিজ সার্কিট শেষ। আচ্ছা, আপনাদের মনে হয় বলেছিলাম আমি সামনের শুক্রবার 8 তারিখে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট বেস ক্লাস টেস্ট নিব। অ্যাসাইনমেন্ট বেস ক্লাস টেস্টের টপিক হচ্ছে ব্রিজ সার্কিট, অর্থাৎ লেকচার 1, 2 আর 3 এই 3টা ক্লাসের উপর যেই 2টা স্লাইড পড়ালাম, যে 2টা পিডিএফ পড়িয়েছি সেই 2টা পিডিএফ এর উপর 10 মার্কের ক্লাস টেস্ট হবে। 1 ঘন্টা সময় দিব। ওই 1 ঘন্টার মধ্যে আনসার লিখে আমাকে মেল করতে হবে, আগে যেভাবে পরীক্ষা দিয়েছেন সেম একইভাবে। আচ্ছা, তাহলে প্রথমে আলোচনা করছি মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স নিয়ে। আমরা যখন ইন্ডাকটেন্স মেজারমেন্ট শিখেছিলাম তখন দেখেছিলাম ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ইন্ডাকটেন্সের মান বের করার পরে আমরা কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে তাদের পারফরম্যান্স অ্যানালাইসিস করছিলাম। এই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স যখন মেজারমেন্ট করব, আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ক্যাপাসিটেন্স বের করার পর এই সার্কিটের পারফরম্যান্স অ্যানালাইসিসের জন্য আমরা একটা ফ্যাক্টর ইউজ করব, সেটা নাম হচ্ছে ডেসিভেশন ফ্যাক্টর। প্রথমে আমরা দেখব ডেসিভেশন ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমরা যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এর ইকুয়েশন দেখেছিলাম, কিউ ইকুয়াল ওমেগা L1 ডিভাইডেড বাই R1। এটা ছিল ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন। এখন আমরা দেখব ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য ডেসিভেশন ফ্যাক্টরের ইকুয়েশন ওমেগা C1 R1। এটা আমরা প্রমাণ করব আর ডেসিভেশন ফ্যাক্টরের ডেফিনেশন দেখব। তারপর কিভাবে আমরা শেয়ারিং ব্রিজের সাহায্যে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট করি সেটা দেখব। তারপর ওয়েন ব্রিজের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট দেখব। আচ্ছা, তাহলে প্রথমেই চলে আসছি ডেসিভেশন ফ্যাক্টর নিয়ে। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে একটা আইডিয়াল ক্যাপাসিটেন্সের ফিগার দেওয়া আছে। ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে ভি এবং কারেন্ট ফ্লো দেওয়া আছে আই। কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছুই আইডিয়াল না, অর্থাৎ তার সাথে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবেই। সো এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যাপাসিটরের রিপ্রেজেন্টেশন। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটরে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে এবং তার সাথে একটা ক্যাপাসিটেন্স আছে। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা বলছি ভিআর এবং ক্যাপাসিটরের অ্যাক্রসকে আমরা ভোল্টেজ বলছি ভিসি। টোটাল ভোল্টেজটা তাহলে ভিআর এবং ভিসির যোগফলের সমান এবং তাদের মধ্যে যেহেতু সিরিজে আছে তাই কারেন্ট ফ্লোটা সেম আই। আচ্ছা, আমরা যদি এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্সের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ এবং এই কারেন্টের সাহায্যে একটা ব্লক ডায়াগ্রাম ড্র করার চেষ্টা ভেক্টর ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এরকম একটা ভেক্টর ডায়াগ্রাম। কারেন্টটা একেবারে এক্স অক্ষর সমান্তরাল বরাবর আর ভোল্টেজটা যেটা ক্যাপাসিটরের ভোল্টেজ সেটা এক্স্যাক্ট কারেন্টের সাথে 90 ডিগ্রি কোণে। কিন্তু টোটাল ভোল্টেজে ক্যাপাসিটরের ভোল্টেজের সাথে সাথে একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ আছে, যার কারণে সেটা টোটাল ভোল্টেজটা 90 থেকে সামান্য একটু কম, ডিফ্লেকশন দিয়ে 90 থেকে কিছু একটা কম, কতটুকু কম, এই ডেল্টা পরিমাণ কম, এই ডেল্টা পরিমাণ কম দিয়ে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে ভি। আচ্ছা, আর রেজিস্ট্যান্সটা এই কারেন্ট বরাবরই ফ্লো করবে। তাহলে আমরা যদি এইখানে
দুইটা লম্ব আঁকি তাহলে এরকম আমরা একটা ফিগার পাবো, এরকম একটা ভেক্টর ডায়াগ্রাম পাবো। তাহলে ভেক্টর ডায়াগ্রামটা আরেকবার বলার চেষ্টা করছি। এক্স অক্ষের সমান্তরাল বরাবর আই এবং আই এর সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি। আচ্ছা, আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ যেটা ভিআর সেটা হচ্ছে কারেন্ট বরাবরই। আর টোটাল ভোল্টেজ হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং ক্যাপাসিট্যান্সের ভোল্টেজের যোগফল। তাহলে এই দুইটার যদি আমরা ভেক্টর রূপ নেই, এই দুইটার ভেক্টরের সমান্তরাল সূত্র অনুসারে কি এদের বরাবর যদি একটা সামান্তরিক ড্র করা হয় তাহলে এই সামান্তরিকের কর্ণটা তাদের লব্ধির মান নির্দেশ করবে। এই লব্ধিটাই হচ্ছে তাদের টোটাল ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, যেটা 90 থেকে সামান্য একটু কম। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম দেখি তাহলে দেখব কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে এক্স্যাক্ট 90 ডিগ্রি নাই, তাদের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি থেকে কিছু কম। কতটুকু কম? এই ডেল্টা পরিমাণ কম। এই ডেল্টাটাকে আমরা বলছি হচ্ছে লস অফ অ্যাঙ্গেল। আর এই ডেল্টার যখন আমরা ট্যানজেন্ট নিচ্ছি অর্থাৎ ট্যান ডেল্টা বলছি, সেটাকেই বলছি আমরা ডেসিভেশন ফ্যাক্টর। আচ্ছা, এখানে লেখা আছে, একটু পড়ি। A practical capacitor is represented as the series combination of a small resistance with ideal capacitance. একটা আইডিয়াল ক্যাপাসিটেন্সের সাথে একটা ছোট মানের রেজিস্ট্যান্স অ্যাড থাকে, যার মাধ্যমে তাদের সিরিজ কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্যাপাসিটর পেয়ে থাকি। From the vector diagram, it can be seen that the angle between voltage and current is slightly less than 90 degree. The angle is called loss angle. ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজের অ্যাঙ্গেলটা 90 থেকে সামান্য একটু কম। কতটুকু কম? এই ডেল্টা পরিমাণ কম। এই ডেল্টাটাকে আমরা বলছি লস অ্যাঙ্গেল। A decivation factor is defined as tan delta. এই ডেল্টার যখন আমরা ট্যানজেন্ট নিচ্ছি, ট্যানজেন্ট মান, তখন সেটাকে বলছি আমরা ডেসিভেশন ফ্যাক্টর। এখন আমরা যদি এই ত্রিভুজটা খেয়াল করি, এই সমকোণী ত্রিভুজটা, তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, ট্যান থিটা মানে কি জানি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান হচ্ছে আই আর এবং ভূমির মান হচ্ছে আই অফ এক্স সি। আই আর কেন লিখলাম? এই লম্ব বরাবর দেখুন ভোল্টেজ আছে, হ্যাঁ, এই বরাবর আর এই বরাবর। তাহলে এইটাই হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা। তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ভি ইকুয়াল আই আর। আর এই বরাবর কি আছে? ক্যাপাসিটেন্সের ভোল্টেজ। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই অফ এক্স সি। এই জন্য লিখলাম লম্ব বরাবর লিখলাম আই আর এবং ভূমি বরাবর লিখলাম আই অফ এক্স সি। তাহলে আই আই কেটে যাচ্ছে, থাকছে কি? আর ডিভাইডেড বাই এক্স সি। এক্স সি কে আমরা কি লিখতে পারি? 1 বাই ওমেগা সি। তাহলে 1 বাই ওমেগা সি নিচে আছে, তাহলে সেটা উপরে গুণ হয়ে যায়, কি হবে? ওমেগা সি আর। এইখান থেকে আমরা ডেসিভেশন ফ্যাক্টরের ফর্মুলা কি পেলাম? ডি ইকুয়াল ওমেগা সি আর। ডেসিভেশন ফ্যাক্টরটা 1 বাই কিউ, কোয়ালিটি ফ্যাক্টরের ইনভার্স। ডি ইকুয়াল ট্যান ডেল্টা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, সাইন যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে সেটাকে আমরা ডেল্টা লিখতে পারি, আর কস যদি খুব ক্ষুদ্র হয় সেটা হচ্ছে 1। তাহলে খুব স্মল ভ্যালুর জন্য ডেল্টা হবে রেডিয়ানে। তাহলে ডি অথবা ডি ইকুইভ্যালেন্স টু ডেল্টা ইকুইভ্যালেন্স টু লস অ্যাঙ্গেল। ডেল্টা মাস্ট বি রেডিয়ান।
যদি খুব ছোট হয় অ্যাঙ্গেলটা, তাহলে সেটাকে আমরা ডিরেক্ট ডেরিভেশন ফ্যাক্টরটি বলতে পারি। সবাই কি বুঝতে পেরেছি ডেরিভেশন ফ্যাক্টরের ডেফিনিশনটা? আরেকবার একটু বলার চেষ্টা করছি। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটরে কি থাকে, একটা আইডিয়াল ক্যাপাসিটরের সাথে সিরিজ কম্বিনেশনে একটা ছোট মানের রেজিস্ট্যান্স থাকে, আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যদি ভিআর এবং ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ যদি ভিসি হয় এবং টোটাল ভোল্টেজ যদি ভি হয় এবং তাদের মধ্যে দিয়ে সিরিজে কারেন্ট ফ্লো যদি আই হয়, তাহলে তাদের ভেক্টর ডায়াগ্রাম আমরা এভাবে ড্র করতে পারি। ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজ তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা 90 থেকে সামান্য একটু কম। এই অ্যাঙ্গেলটাকে কতটুকু কম, সেটা হচ্ছে ডেল্টা পরিমাণ কম। এই অ্যাঙ্গেলকে আমরা বলছি লস অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলের ট্যানজেন্টকেই আমরা বলছি ডেরিভেশন ফ্যাক্টর। তাহলে এই ফিগার থেকে আমরা যদি সমকোণী ত্রিভুজ ড্র করি, তাহলে দেখব ট্যান ডেল্টা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে আই আর ভূমি হচ্ছে আই অফ এক্সি। তাহলে আই কেটে যাচ্ছে, আর বাই এক্সি থাকছে। এক্সি কে আমরা জানি ক্যাপাসিটেন্সের জন্য রিঅ্যাকটেন্সের মান হচ্ছে 1/ওমেগা সি। সো এক্সির মান আমরা ওমেগা সি বসিয়ে ফাইনালি ট্যান ডেল্টার মান পাচ্ছি ওমেগা সি আর। এই ট্যান ডেল্টাই হচ্ছে ডেরিভেশন ফ্যাক্টর। ডেরিভেশন ফ্যাক্টরকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে ডি এর ইকুয়েশন হচ্ছে ডি ইকুয়াল ওমেগা সি আর। কিন্তু যদি লস অ্যাঙ্গেলটা খুবই ছোট হয়, তাহলে ডেরিভেশন ফ্যাক্টরটাকে আমরা লস অ্যাঙ্গেলের সমান বলতে পারি। সেক্ষেত্রে ডেল্টাটা অবশ্যই রেডিয়ানে হতে হবে। সবাই কি ক্লিয়ার হয়েছি? জি ম্যাম, ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য শেয়ারিং ব্রিজ পদ্ধতি। এটি হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, সার্কিটটা আমরা একটু খেয়াল করি, আগের সার্কিটগুলোর মতোই, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে আর 3টা ভেরিয়েবল। তাহলে আগের ব্রিজ সার্কিটগুলোর মতো এই ব্রিজ সার্কিটে 4টা আর্ম আছে, এবি, বিসি, সিডি এবং ডিএ। সাধারণত যে প্যারামিটারের মান নির্ণয় করতে হয় তাদেরকে এ এবং বি পয়েন্টের মাঝখানে রাখা হয়। এখানে এ এবং বি পয়েন্টের মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে R1 এবং একটা ক্যাপাসিট্যান্স আছে C1। আমাদের এখানে R1 এবং C1 এর মান নির্ণয় করতে হবে। বিসি আর্মে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R3। এডি আর্মে একটা ক্যাপাসিট্যান্স আছে C2, আর সিডি আর্মে একটা রেজিস্ট্যান্স আছে ফিক্সড এবং একটা ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স আছে C4। সো এই ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স এবং এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই দুইটাকে ভ্যারি করে আমরা এই আননোন ক্যাপাসিট্যান্সের এবং রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। এ এবং সি টার্মিনালের সাথে এসি ভোল্টেজ সোর্স আছে এবং বি এবং ডি টার্মিনালের সাথে একটা ডিটেক্টর বা এসি গ্যালভানোমিটার আছে। ডিটেক্টর এবং গ্যালভানোমিটারের সাহায্যে আমরা ব্যালেন্সিং কন্ডিশন আছে কিনা সেটা দেখব। যদি কোনো কারেন্ট ফ্লো না থাকে, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটাটা নাল থাকে, তাহলে বুঝবো তাদের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্স 0 এবং তখন তারা ব্যালেন্সিং কন্ডিশনে আছে। তাহলে আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু আরেকবার বলার চেষ্টা করছি। 4টা আর্ম আছে, এবি, বিসি, সিডি এবং ডিএ। এখানে এই R1 এবং C1, এই দুইটার মান অজানা, এই দুইটার মান আমরা নির্ণয় করব। এই দুইটা হচ্ছে এবি আর্মের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, নামগুলো কিন্তু যে কোনোটার সাথে যে কোনোটা দেওয়া যাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সাধারণত যার মান নির্ণয় করা হয় তাকে এই এবি পয়েন্টের মাঝখানে রাখা হয় সাধারণত, তবে চাইলে অল্টার করা যাবে। আচ্ছা, তাহলে
আর বিসি আর্মের সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R3, এডি আর্মের সাথে একটা ক্যাপাসিট্যান্স আছে ফিক্সড মানের C2, সিডি আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স আছে C4 এবং একটা ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স আছে C4। এই R4 এবং C4 পরস্পরের সাথে প্যারালালে আছে। এখানে ভ্যারিয়েবল এলিমেন্ট হচ্ছে R3 এবং C4। এই দুইটা এলিমেন্টকে ভ্যারি করে আমরা আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করব। এই দুই টার্মিনালের সাথে এসি ভোল্টেজ সোর্স আছে আর বাকি দুইটা টার্মিনালের সাথে একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটারের সাহায্যে আমরা দেখব যে সার্কিটে ব্যালেন্সিং অবস্থা ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শেয়ারিং ব্রিজের সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমরা একটু সার্কিট থেকে দেখি। এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z3, এটা হচ্ছে Z2 এবং R4 এবং C4 যে প্যারালাল, এটা হচ্ছে আমাদের Z4। আচ্ছা, ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য আমরা এখন আলাদা করে Z4 এবং Z1টা ক্যালকুলেট করে নিচ্ছি। এখানে খেয়াল করুন, Z1 এ কি আছে? R1 প্লাস জে ওমেগা 1/j ওমেগা C1। ক্যালকুলেশনে সিম্পলিফাইয়ের জন্য এই জে ওমেগা C1 দিয়ে গুণ করে দিয়ে এভাবে লিখছে জে ওমেগা C1 R1 প্লাস 1 ডিভাইডেড বাই জে ওমেগা C1। এটা হচ্ছে Z1 এর মান। Z4 এ হচ্ছে R4 এবং C4 পরস্পরের সাথে প্যারালালে আছে। প্যারালালে থাকলে তাদের ফর্মুলা হচ্ছে দুইটার গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল। এখানে সেটাই অ্যাপ্লাই করেছে। R4 ইন্টু 1/j ওমেগা C4 ডিভাইডেড বাই R4 প্লাস 1/j ওমেগা C4। এরপর কি করেছে? 1/j ওমেগা C4টাকে লসাগু করে উপর থেকেও কেটে গেছে, এটা নিচ থেকেও এটা কেটে গেছে। তাহলে ফাইনালি আমরা Z4 এর মান কি পেয়েছি? R4 ডিভাইডেড বাই 1 প্লাস j ওমেগা C4 R4। এখন আমরা কি করব? এখন আমরা Z1, Z2, Z3 আর Z4 এর সাহায্যে ব্যালেন্সিং কন্ডিশনটা দেখব। আচ্ছা, এই হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশন। অ্যাট ব্যালেন্সিং কন্ডিশন Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 ডিভাইডেড বাই Z3। ব্যালেন্সিং কন্ডিশনের জন্য আমরা জানি Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 বাই Z3। এটা প্রত্যেকটা ব্রিজ সার্কিটের জন্য সেম। আচ্ছা, এখান থেকে Z1 এর মান আমরা একটু আগে দেখলাম এইটা, Z4 এর মানও একটু আগে দেখলাম এইটা, আর Z2 তো হচ্ছে 1/j ওমেগা C2 এবং Z3 হচ্ছে R3। এখন কি করব? আমরা হচ্ছে আর গুণন করব এটাকে এটার সাথে এবং বাকি না, প্রথমে আমরা হচ্ছে আর গুণন করব। আর গুণন করে কি পেয়েছি দেখুন, 1 প্লাস জে ওমেগা C1 R1 ইন্টু R4 C2 ইকুয়াল R3 C1 প্লাস 1 প্লাস জে ওমেগা C4 R4। আচ্ছা, এরপর কি করব? এরপর হচ্ছে রিয়েল পার্টগুলোকে রিয়েল পার্টের সাথে কম্পেয়ার করব এবং ইমাজিনারি পার্টগুলোকে ইমাজিনারি পার্টের সাথে কম্পেয়ার করব। তাহলে এখানে রিয়েল পার্ট হচ্ছে R2 C3 ইকুয়াল R3 C1। এখানে আমাদের অজানা মান হচ্ছে C1। এই শেয়ারিং ব্রিজ পদ্ধতিতে আমরা রিয়েল পার্টকে কম্পেয়ার করে অজানা C1 এর মান পেলাম। এটা হচ্ছে R2, হ্যাঁ, এটা R4 না, এটা R2, এটা ভুল দেওয়া আছে। R2 C2 ডিভাইডেড বাই R3। তাহলে এখানে আমরা R2 C2 R3 প্রত্যেকটার মান জানি। এই প্রত্যেকটা অজানা মানের সাহায্যে আমরা
C1 এর মান বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা কম্পেয়ার করব হচ্ছে ইমাজিনারি পার্টকে। আচ্ছা, ইমাজিনারি পার্টকে আমরা এখন তাহলে রিয়েল পার্টগুলোকে কম্পেয়ার করে আমরা পাচ্ছি হচ্ছে R2C2 ইকুয়াল R1C1। এখান থেকে আমরা আননোন C1 এর মান পেলাম R4C2 ডিভাইডেড বাই R3। রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা এখানে C1 এর মান পেলাম হচ্ছে R4C2 ডিভাইডেড বাই R3। R4C2 এবং R3 প্রত্যেকটার মানই আমরা জানি। এই জানা মানগুলোর সাহায্যে আমরা খুব ইজিলি অজানা মান C1 এর মান বের করতে পারবো। এরপর আমাদের কাজ হচ্ছে ইমাজিনারি পার্টগুলোকে কম্পেয়ার করা। ইমাজিনারি পার্টগুলোকে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি দেখুন। ইমাজিনারি পার্টগুলোকে কম্পেয়ার করে আমরা পাচ্ছি ওমেগা C1 R1 R4C2 ইকুয়াল ওমেগা C4 R3 R4 বাই R4 ইন্টু C1। এখান থেকে কমন টার্মগুলোকে আমরা এলিমিনেট করে দিই। ওমেগা ওমেগা কমন, C1 C1 কমন, আর R4 R4 কমন। তাহলে আনকমন হচ্ছে R1 আর এখানে আছে C2, C2টার এপাশে যে ভাগ হয়ে গেল, আর এখানে থাকলো হচ্ছে R3 এবং C4। তাহলে আমরা R1 এর মান পেলাম R1 ইকুয়াল C4 R3 ডিভাইডেড বাই C2। C4 এর মানও আমরা জানি, C2 এর মানও জানি, R3 এর মানও জানি। তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা C1 এর মান পেলাম এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে আমরা R1 এর মান পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ডেরিভেশন ফ্যাক্টরের মান বের করা। ক্যাপাসিটরের ক্ষেত্রে ডেরিভেশন ফ্যাক্টর D ইকুয়াল ওমেগা CR। তাহলে এখানে হবে D ইকুয়াল ওমেগা 1 C1 আর ওমেগা C1 R1। C1 এর মান আমরা দেখলাম R2 R4 C2 ডিভাইডেড বাই R3 এবং R1 এর মান আমরা দেখলাম C4 R3 ডিভাইডেড বাই C2। এখান থেকে C2 C2 কেটে যাচ্ছে আর R3 R3 কেটে যাচ্ছে। তাহলে থাকছে হচ্ছে ওমেগা R4 আর C4। তাহলে ক্যাপাসিটেন্সের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ডেরিভেশন ফ্যাক্টর ফেললাম D ইকুয়াল ওমেগা C4 R4। ক্যাপাসিটেন্স মেজারমেন্ট আসলে আমরা তাহলে ডেরিভেশন ফ্যাক্টর এভাবে বের করব। আচ্ছা, এখন একটু অ্যাডভান্টেজে যাচ্ছি। অ্যাডভান্টেজ হচ্ছে this type of bridge the value of capacitance can be measured accurately। এই ব্রিজের সাহায্যে আমরা ক্যাপাসিটেন্সের মানটা খুবই অ্যাকিউরেটলি মেজার করতে পারি। ইট ক্যান মেজার ক্যাপাসিটেন্স ভ্যালু ওভার এ ওয়াইড রেঞ্জ। এটা অনেক বিশাল রেঞ্জের ক্যাপাসিটেন্সের ভ্যালুও বের করতে পারে, কোনো লিমিটেশন নেই। ইট ক্যান মেজার ডেরিভেশন ফ্যাক্টর অ্যাকিউরেটলি। এটার সাহায্যে আমরা ডেরিভেশন ফ্যাক্টরটাও খুব অ্যাকিউরেটলি মেজার করতে পারি। তাহলে অ্যাকিউরেসির দিক দিয়ে শেয়ারিং ব্রিজ টেকনিকটা খুবই ইফেক্টিভ। ক্যাপাসিটেন্সের মানও খুব অ্যাকিউরেটলি বের করতে পারছি, আবার ডেরিভেশন ফ্যাক্টরের মানও খুব অ্যাকিউরেটলি বের করতে পারছি, এবং ক্যাপাসিটেন্সের কোনো লিমিট নেই যে লো রেঞ্জের ক্যাপাসিটার মেজার করবো না হাই রেঞ্জের ক্যাপাসিটেন্স। যে কোনো রেঞ্জের ক্যাপাসিটেন্সই আমরা এই শেয়ারিং ব্রিজ টেকনিকের সাহায্যে মেজার করতে পারছি। এটাই হচ্ছে তাদের সুবিধা। আচ্ছা, এরপর আসছে হচ্ছে অসুবিধা। অসুবিধা কি বলছে? ইট রিকোয়ার্স টু ক্যাপাসিটেন্স। আসলে এখানে সার্কিট ডায়াগ্রামে দেখলাম দুইটা ক্যাপাসিটেন্স লাগছে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটেন্স আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স। ফিক্সড ক্যাপাসিটেন্স ছিল C2 আর ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স ছিল C4। আর আমরা জানি ভ্যারিয়েবল ক্যাপাসিটরগুলো একটু কস্টলি হয়। তাহলে এই দুইটাই হচ্ছে অসুবিধা, এখানে দুইটা ক্যাপাসিটর লাগে এবং ভ্যারিয়েবল স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ইজ কস্টলি। তাহলে আমরা একটু আগে দেখলাম হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট শেয়ারিং ব্রিজের সাহায্যে। আমাদের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে খুব অ্যাকিউরেটলি ক্যাপাসিটেন্স মেজারের জন্য সবচেয়ে পপুলার ব্রিজ টেকনিকটা সম্পর্কে আলোচনা করো। তাহলে খুব অ্যাকিউরেটলি ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য পপুলার টেকনিক হচ্ছে শেয়ারিং ব্রিজ টেকনিক। আমরা শেয়ারিং ব্রিজের সাহায্যে সার্কিট ডায়াগ্রাম ড্র করে ব্যালেন্সিং কন্ডিশন জাজ করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে
আননোন রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান বের করে সাথে একটু ডেসিভেশন ফ্যাক্টরটাও বের করে দেখাবো। আবার কোশ্চেন আসতে পারে যে অ্যাকিউরেট মেজারমেন্ট টেকনিকের সাহায্যে ডেসিভেশন ফ্যাক্টর বের করে দেখাও। আবার ভাইভাতে কোশ্চেন আসতে পারে যে শেয়ারিং ব্রিজের সুবিধা কি এবং শেয়ারিং ব্রিজের অসুবিধা কি। এই সুবিধা অসুবিধাগুলো মেনলি ভাইবার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন তাহলে এই আননোন রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান বের করে ডেসিভেশন ফ্যাক্টর বের করা, সেই প্রশ্নটাই একটু ঘুরিয়ে আসবে, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। বুঝতে পেরেছি সবাই? এটাকে রিপিট করতে হবে নাকি পারা যাবে? না ম্যাম, পারা যাবে। তাহলে আমরা এখন একটু ফ্রিকোয়েন্সি মেজারমেন্টে যাই। মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য একটাই টেকনিক ইউজ করা হয়, সেটা হচ্ছে ওয়েন ব্রিজ টেকনিক। এই ওয়েন ব্রিজ টেকনিকের সাহায্যে অবশ্য আমরা ক্যাপাসিট্যান্সও মেজার করতে পারি, কিন্তু সেটা অ্যাকিউরেট হয় না, একটু ত্রুটি চলে আসতে পারে। সো ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য সবচেয়ে ইফেক্টিভ টেকনিক হচ্ছে ওয়েন ব্রিজ টেকনিক। ওয়েন ব্রিজ ইজ পপুলারলি ইউজড ফর মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি. In this breeze, the value of all parameters are known. The source whose frequency has to measure is connected as the figure following. আচ্ছা, ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য খুব পপুলার টেকনিক এবং প্রত্যেকটা প্যারামিটারের মান জানা, এবং এইটা হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রাম, ওয়েন্স ব্রিজ সার্কিট, যার সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি মেজার করব। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য আমাদের একই রকম ব্রিজ সার্কিট ইউজ করব, একইভাবে ব্যালেন্সিং কন্ডিশন জাজ করব, একইভাবে রিয়েল আর ইমাজিনারি পার্ট বের করব। তারপর আমরা ওমেগার মান বের করার চেষ্টা করব। ওমেগা মানে টয়েস পাই এফ। যদি আমরা ওমেগার মান বের করতে পারি, তাহলে ওমেগা থেকে আবার টয়েস পাই দিয়ে ভাগ করে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। তাহলে আমরা একটু ওয়েন্স ব্রিজ সার্কিটে একটু বোঝার চেষ্টা করি। ওয়েন ব্রিজ সার্কিটেও বাকি সার্কিটগুলোর মতো 4টা আর্ম আছে, এবি আর্ম, বিসি আর্ম, সিডি আর্ম এবং ডিএ আর্ম। এখানে এবি আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স আছে R1 এবং একটা ক্যাপাসিট্যান্স আছে C1। এখানে কিন্তু প্রত্যেকটা প্যারামিটারের মানই জানা। এখানে কোনো আননোন প্যারামিটার নেই, প্রত্যেকটা প্যারামিটারের মানই জানা। বিসি আর্মের সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R3, সিডি আর্মের সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R4 এবং এডি বাহুর সাথে একটা রেজিস্ট্যান্স আছে R2 এবং একটা ক্যাপাসিট্যান্স আছে C2। তারা পরস্পরের সাথে প্যারালালে। এ এবং সি টার্মিনালের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স অ্যাড করা আছে। ভোল্টেজ সোর্সের আমরা মান বলছি ই এবং ফ্রিকোয়েন্সি বলছি এফ। যেহেতু এসি ভোল্টেজ সোর্স, সো অবশ্যই এখানে একটা ফ্রিকোয়েন্সি টার্ম থাকবে। আর বি এবং ডি টার্মিনালের সাথে একটা ডিটেক্টর বা গ্যালভানোমিটার আছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ওয়েন ব্রিজ সার্কিটের সাহায্যে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট দেখব। ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট এর জন্য এই সার্কিটটা আগের মতোই। আচ্ছা, এখন আমরা তাহলে এই সার্কিট থেকে ব্যালেন্সিং কন্ডিশন বের করা দেখব। আচ্ছা, সার্কিট তাহলে Z1 এর মান হচ্ছে R1 প্লাস 1/j ওমেগা C1, Z3 হচ্ছে R3 এবং Z4 হচ্ছে R4, আর Z2 হচ্ছে R2 এবং 1/j ওমেগা C2 প্যারালাল। আমরা এখন তাহলে Z1 এবং Z2 এই দুইটাকে আলাদাভাবে বের করে নিব। Z1 ইকুয়াল পাচ্ছি R1 প্লাস 1/j ওমেগা C1। তাহলে এখানে Z1 হিসেবে আছে R1 প্লাস 1/j ওমেগা C1। j ওমেগা C1 কে আমরা লসাগু করে এভাবে ক্যালকুলেশন করলাম, Z1 এর মান পেলাম j ওমেগা C1 R1 প্লাস 1 ডিভাইডেড বাই j ওমেগা C1। এরপর আসছে হচ্ছে Z2। Z2 এ হচ্ছে দুইটা টার্ম প্যারালাল, R2 এবং 1/j ওমেগা C2। এই দুইটা প্যারালাল টার্মকে একসাথে কম্বাইন করে আমরা সিম্পলিফিকেশন করে
প্যারালালের সূত্র অ্যাপ্লাই করে ফাইনালি পেয়েছি R2 ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা C2 R2। এখন আমরা কি করব? এখন আমরা ব্যালেন্সিং কন্ডিশন জাজ করব। ব্যালেন্সিং কন্ডিশনে Z1 Z4 ইকুয়াল Z2 Z3। Z1 এর মান আমরা দেখলাম জে ওমেগা C1 R1 প্লাস 1 ডিভাইডেড বাই জে ওমেগা C1। Z4 এর মান হচ্ছে R4। Z2 এর মান হচ্ছে R2 ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা C2 R2। আর Z3 এর মান হচ্ছে R3। এখন কি করব? এখন আমরা R গুণন করব। R গুণন করে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এই ইকুয়েশন পাওয়ার পর আমরা কি করব? আমরা প্রত্যেকটা টার্মকে গুণ করে দেব। এখানেও এদেরকে পরস্পরের সাথে গুণ করে দিব, তারপর এখানেও এদেরকে গুণ করে দিব। আচ্ছা, গুণ করে দেখুন আমরা কি পেয়েছি। গুণ করে আমরা পেয়েছি 1 প্লাস জে ওমেগা C2 R2 প্লাস জে ওমেগা C1 R1 মাইনাস ওমেগা স্কোয়ার C1 C2 R1 R2 ইকুয়াল জে ওমেগা C1 R2 R3 ডিভাইডেড বাই R4। এখন আমরা কি করব? এখন আমরা রিয়েল পার্টকে কম্পেয়ার করব। এখানে রিয়েল পার্ট, আচ্ছা আমরা কি জানি? ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখন আমরা হচ্ছে রিয়েল পার্টকে কম্পেয়ার করব। রিয়েল পার্ট কম্পেয়ার হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, কারণ ওমেগা জে স্কোয়ার মানে হচ্ছে -1। এই জে স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে -1 পেয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের রিয়েল পার্ট হচ্ছে 1 এবং এটা, আর বাকিগুলো হচ্ছে ইমাজিনারি পার্ট, যেগুলো হচ্ছে জেটা। আমরা হচ্ছে তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করে ওমেগা স্কোয়ারের মান বের করার চেষ্টা করব। তাহলে এখন দেখুন আমরা, আমাদের হচ্ছে এখানে ফেজো ডায়াগ্রাম দেওয়া আছে, ফেজো ডায়াগ্রাম আসবে না। কম্পেয়ারিং রিয়েল পার্ট উই গেট 1 মাইনাস ওমেগা স্কোয়ার C1 C2 R1 R2 ইকুয়াল 0। এখান থেকে ওমেগা স্কোয়ারের মান পেলাম কত? ওমেগা স্কোয়ার ইকুয়াল 1 বাই C1 C2 R1 R2। এখন ওমেগাটাকে শুধু স্কোয়ারটা এপাশে যে রুট হয়ে গেল, তাহলে ওমেগা ইকুয়াল পেলাম √ওভার C1 C2 R1 R2। ওমেগা ইকুয়াল আমরা জানি টুয়াইস বাই এফ। এখান থেকে এবার কি করব? এফ ইকুয়াল ওমেগা ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে ওমেগাকে আমরা টুয়াইস পাই দিয়ে ভাগ করব। টুয়াইস পাই দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাবো। ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1 বাই টুয়াইস পাই √ওভার C1 C2। মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য সবচেয়ে পপুলার টেকনিক হচ্ছে ওয়েন ব্রিজ টেকনিক। ওয়েন ব্রিজের সাহায্যে আমরা খুব সহজেই ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতে পারি। এই ব্রিজ টেকনিকে প্রত্যেকটা প্যারামিটারের মানই আমাদের জানা। এখানে হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা ইউজ করা হয়। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামে বাকিগুলোর মতোই ব্রিজ সার্কিটগুলোর মতোই 4টা আর্ম আছে, AB BC CD এবং D এ। প্রত্যেকটা আর্মের সাথে ইন্ডিভিজুয়াল প্যারামিটার আছে, আর এ এবং সি এর টার্মিনালের সাথে একটা ভোল্টেজ সোর্স আছে, এবং এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতে হবে এই জন্য ভোল্টেজ সোর্সের সাথে একটা ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিয়েছে। আর বি এবং ডি টার্মিনালের সাথে একটা ডিটেক্টর আছে। এই ডিটেক্টরের সাহায্যে আমরা দেখব ব্যালেন্সিং কন্ডিশন বিরাজ করছে কিনা। সো এখান থেকে আমরা ব্যালেন্সিং কন্ডিশন জাজ করে দেখছি Z1 Z4 ইকুয়াল Z2 Z3। প্রত্যেকটা প্যারামিটারের মান বসিয়ে আমরা আর গুণন করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে, তারপর শুধুমাত্র রিয়েল পার্ট কম্পেয়ার করে দেখছি এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। ইমাজিনারি পার্ট আমাদের লাগছে না, কারণ এখানে একটাই অজানা মান, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা দেখছি 1 মাইনাস ওমেগা স্কোয়ার C1 C2 R1 R2 ইকুয়াল 0। ওমেগা স্কোয়ার, এখান থেকে আমরা ওমেগা স্কোয়ারের মান দেখলাম, ওমেগা স্কোয়ার ইকুয়াল 1 বাই C1 C2 R1 R2। তো ওমেগাটা রুট হয়ে গেল, স্কোয়ারটা এপাশে যে রুট হয়ে গেল, যেটা পেলাম ওমেগা ইকুয়াল √ওভার C1 C2 R1 R2। ওমেগা সমান আমরা জানি টুয়াইস পাই বাই এফ।
তাহলে এখানে টোয়াইস বাই এফ বসিয়ে টোয়াইস বাই দিয়ে যখন ভাগ করে দিলাম তাহলে ফ্রিকোয়েন্সি পেলাম, ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1 বাই টোয়াইস বাই রুট ওভার C1 C2 R1 R2। C1 এর মান আমরা জানি, C2 এর মান জানি, R1 R2 প্রত্যেকটার মান জানি। এই প্রত্যেকটা জানা মান বসিয়ে যদি টোয়াইস বাই দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা আননোন ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। এইভাবে ওয়েন ব্রিজ সার্কিটের সাহায্যে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা হয়। তাহলে পরীক্ষায় ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের টেকনিক আসলে পারা যাবে। জি ম্যাম। হ্যাঁ, ব্যালেন্সিং কন্ডিশন, সার্কিট ডায়াগ্রাম আর রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করব। ওকে।